Hello, so welcome to my podcast. I decided to talk in a podcast setting for a long time. It's been so long. I've decided it 2 years from now that I will be a successful YouTuber or something. Then I will start a podcast like every other YouTubers. But I kind of want to do it now, so here I am. It's 3 a.m. No, sorry, it's 4 a.m. and it's 5th of July 2024, and today is the day I started my first monologue, and I think I will shift to podcast later when I'm way older and have way more fan base. Then I'll get every one of my friends, every one of my family, and talk to them with dignity, I guess, and I will talk to them for sure. Okay, I think I should name my podcast Yapping because I keep yapping about everything I find in my life good and happy. I actually have many friends, believe it or not, even though I feel lonely. And I think everyone can feel lonely even when they have friends because, you know, loneliness is inside your mind. It's not something that is magically cured just because you have people behind you, people beside you, people in front of you. You can cure your loneliness just by being with people. You can cure, I guess you can be less alone with people, but you still feel lonely. And I don't think people care as much about being lonely anymore because it's fine to be lonely and alone in today's society because you can get food by ordering it. It can be anywhere on the internet and no one has to tell you that go touch some grass or do something because you're already doing something. Okay, there's a lizard on my table. He is looking at me and I hope he wonders what I am talking about. I'm just yapping about my life. So I hope I'm audible enough to you to understand my thoughts and feelings. এখন আমি একটু বাংলায় রেকর্ড করি। যখন আমার আশেপাশে মানুষ থাকে তখন হয়তো বা আমি রেকর্ড করতে একটু হলেও ভয় পাই কারণ আমার মাঝেও যে রেস্ট্রিকশন দেওয়ার যে একটা প্রবণতা আছে যে আমি কি বললাম না বললাম সেটা বা অন্যের খারাপ লাগলো কিনা বা অন্যের খুব মনে আঘাত দিল কিনা এটা আমি ভাবি থাকি। সে একটা ভাবতে ভাবতেই আমি ভুলে যাই যে আসলেও কি বলা ঠিক হবে কিনা বা কি বলতে চাইছিলাম সেটাই আমি ভুলে যাই। যে কারণে দেখা যায় যে অনেক সময় অনেক কথাই বলা হয় না। আশা করি এটা আপনাদের ক্ষেত্রেও সত্য। আর আমার ক্ষেত্রে যে সমস্যাটা হয় আমি অনেক সময় অনেক তাড়াতাড়ি কথা বলি। এর পেছনে মূল কারণ যেটা আমার মনে হয় সেটা হলো আমি চাই যে যখন আমি কথা বলছি অন্যরা সেটা মনোযোগ দিয়ে শুনুক। কিন্তু কোনো কারণে হয়তোবা আমার ছোটবেলা থেকে ধারণা হয়ে গেছে যে কেউ আমার কথায় তেমন মনোযোগ দিচ্ছে না। যার কারণে আমি অনেক তাড়াতাড়ি বলি যাতে তারা আমার তাড়াতাড়ি বলাটা দেখেও বা জোরে বলাটা দেখেও গুরুত্ব সহকারে কথাটা শোনে। আমি জানি না আমি ধরে নিয়েছিলাম যে আমি এই মনোলগ বা পডকাস্ট অনেক পরে অনেক প্রফেশনাল সেটিং হওয়ার পরে শুরু করবো কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমার উচিত যে আমার নবম শ্রেণীতে পড়া এই হাই স্কুল আমাকে একটা সুযোগ দেওয়া কিছু বলার এবং সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া অন্যদের মাঝে পোস্ট করার বা সেটা যত কম মানুষের শুনুক বা না শুনুক আমি এমন না যে আচ্ছা আজকে কি নিয়ে কথা বলতে আমি আসলে আসছি সেটা আমি নিজেও জানি না। আমি আসলে বেশি কথা বলি এটা আসলে সবাই তো বলে। সবাই তো
মানে কারোর সাথে কথা বললে অবশ্যই বেশি কথা বলে, যার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে বেশি কথা বলে। আমি যখন দেখলাম যে আমার বন্ধু বান্ধবদের আমার কথা বেশি শুনতে ভালো লাগছে না, তখন আমি সিদ্ধান্ত নিই যে না, আমি তাহলে একটা পডকাস্ট বা মনোলগ এরকম কিছু শুরু করি যেখানে মানুষজন আসলে আমার কথাটা শুনবে, অন্তত আমাকে নিয়ে যদি রোস্ট করার জন্য হলেও আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে। আসলে এখন যে ইউটিউব চলছে, সেই ইউটিউবে মানুষজন রোস্ট করার জন্য হইলেও অন্যের কথা যে মনোযোগে যে শুনছে, যে লিসেনিং যে স্কিলটা বাড়ছে, এটা আমার হয় যে অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে আমাদের মাঝে। যাই হোক, আশা করি আশেপাশে কোনো নয়েজ শোনা যাচ্ছে না। আবার শুনতে পারলে আপনাদের কষ্ট করে এটা মেনে নিতে হবে, কারণ আমি কোনো প্রফেশনাল মনোলগ বা পডকাস্ট করি না। আমি শুধু একজন সাধারণ টিনেজার, যার ইচ্ছা হয়েছে যে তাকে ছড়িয়ে দেবে। কারণ আচ্ছা, আমাদের সবার মধ্যে তো ধারণা থাকে একটা লুক্কায়িত যে আসলে আমি অন্যদের মতন না। এটা আমরা যতই পরবর্তীতে দেখি যে না, আসলে আমি অন্যদের মতোই নর্মাল, তারপরও আমাদের মনে একটা ধারণা থেকেই যায় যে হয়তোবা আমি আলাদা। এটা ওইরকম আলাদা না যে ও না, সবাই তো ওরকম, আমি তো ওদের মতো না, এইরকম আলাদা না। কারো কারো মনে হয়তো এরকমও মনে হতে পারে না, আমার মাঝে আসলে কিছু আছে সেটা জানানোর জন্য হলেও আমার কিছু একটা শুরু করা উচিত, যেটা হয়তো আমার মাঝে ছিল, যার কারণে আমার মনে হচ্ছে যে আমার এই মনোভাবটা শুরু করা উচিত। আমি এতক্ষণ আসলে আমার বন্ধুদের সাথে কথা বলে ভয়েস মেসেজ দিয়ে তারপর হুট করে যখন তারা সিন করছে না, তখন মনে হচ্ছিল যে আসলে তো আমি নিজের সাথে নিজে কথা বলছি। তাই নিজের সাথে নিজে কথা না বলে এটা যদি আমি পোস্ট করতে পারি তাহলে তো সেই হবে। তো এখন আমি এখানে, তো যাই হোক, আমার নাম যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম, তাই আপনারা সবাই হয়তো জেনেই গেছেন আমার নাম জেরিন মৌ। আর আমি জেরিন মৌ। আর যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন, এই 3-4 মিনিটে আমি বলেছিলাম যে আমি নবম শ্রেণীতে পড়ি, আর এটা সত্য। তবে অনেকের ধারণা দেখে আমার মনে হয়েছে আসলে হয়তোবা আমি আসলেই নবম শ্রেণীতে পড়ার তুলনায় অনেকটা ম্যাচিউর। এটা ইম্যাচুরিটি ওই কারণে আমি বলছি না যে ও না, আমি তো অন্যদের মতো ছোট বাচ্চা না, আমি তো সব কিছু বুঝি, ওই ম্যাচুরিটি না। আমি কথা বলছি মানসিক যে ম্যাচুরিটি, সেটা নিয়ে। কারণ আমি অবাক হয়ে গেছিলাম যখন প্রথম প্রথম যখন মানুষ ভাবতো যে আমি আলাদা। কারণ আমি হয়তোবা অনেক সময় একই ধারণায় আমরা সবসময় ভাবি, কিন্তু এক একজন যে এক একভাবে প্রকাশ করে, সেটার জন্য হয়তো মনে হয়তো যে আমি হয়তো বা আলাদা। তাদের কাছে হয়তো বা মনে হয়েছে, তাদের কাছে বলতে গেলে আমি আমার বন্ধু বান্ধব শিক্ষকদের কথা বলি, যদিও আমার গণ্ডিটা অনেক ছোট। তো যাই হোক, আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা মনোলগ শুরু করা। আজকে আমার কেন জানি মনে হলো যে আজকে থেকে শুরু করা উচিত। আর আমার মনে হয় আমার নিজের কথা শোনা উচিত। আর সকালবেলা হয়তো বা এটা রেকর্ড করা ভালো সময়, কারণ আশেপাশে মানুষ থাকলে যেহেতু আমি রেকর্ড করতে পারছি না। আর একটু আগে এখন আজান দিল, তাই এখন সবদিকে শান্তশিষ্ট থাকবে, কিন্তু আমি যেহেতু বাইরে দিতে পারছি না, তাই আপনাদের একটু শোনার অসুবিধা হতে পারে। আর একটু নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলি, আমাদের আমার জীবন নিয়ে কথা বলি, যেহেতু আমি একজন প্রফেশনাল ইয়াপার। আর আমি অনেক কথা বলতে পছন্দ করি। আর আমি নবম শ্রেণীতে পড়ি, তার মানে বুঝেই গেছেন যে আমাদের সেই নতুন কারিকুলাম। এটা নিয়ে আপনাদের মতামত কি, যদি কেউ শুনে থাকেন আদৌ? কারণ আমার ধারণা এটা বেশি মানুষ শুনবেন না। শোনার দরকারও নেই। হয়তো বা আমি 10-30 বছর পরে এসে নিজে এটা শুনবো, তখন আমার মনে হবে বাহ, ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, তো এগুলো রেকর্ড করা উচিত ছিল। তো নতুন কারিকুলামে যেটা হয়েছে সেটা হচ্ছে, প্রথম দিন আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা ছিল, যেটাকে আপনারা বাংলাদেশে বিশ্ব পরিচয় ধরে নিতে পারেন। তো ওই দিন আমাদের পরীক্ষাটা হলো ওপেন বুক পরীক্ষা হয়েছে, মানে আপনার কাছে বইটা থাকবে কিন্তু বইটা খুলে আপনি পরীক্ষা দিতে পারবেন।
এটা আমার ইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ আমেরিকার অনেক স্কুলে দেখা যায় যে এই টেকনিকটা অবলম্বন করে। এই বই খুলে পরীক্ষা দেওয়াটা আসলে পিছনে অনেক যুক্তি আছে। প্রথমে দেখলে মনে হবে না যে না, বই পড়ে কি লাভ হবে, বই খুলে যদি পরীক্ষা দেয় তাহলে কি হচ্ছে। এটা হয়তো বা প্রথমে মনে হতে পারে, কিন্তু এটার পিছনে কিন্তু অনেক সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, যেটা আপনারা একটু ভাবলেন বুঝতে পারবেন যে কেন বই খুলে পরীক্ষা দেওয়াটা কাজ করে। বই খুলে যে পরীক্ষা দিবেন আপনি, সেই বই খুলে খালি পরীক্ষা দিয়ে তো আপনি পুরোপুরি কপি করলে তো আপনাকে অবশ্যই নাম্বার দিবে না। আর একজন বই খুলে পরীক্ষা দিলেও সে কখন পারবে, যখন সে বইটা এক দুইবার আগে পড়েছে, তখন সে সূচিপত্রটা জানবে, বই কোথায় কি আছে সেটা তো সে জানবে। তখন কিন্তু সে ভালো মতো বুঝতে পারবে যে বইটা খুলে রেখে পরীক্ষা দিলেও তার তার কিন্তু এখানে আলাদা একটা জ্ঞান হচ্ছে। আগে যেটা হতো পরীক্ষার জন্য সবাই ভয় পড়তো, তো এখনো কি সেটা হচ্ছে না? অন্তত পরীক্ষায় পাশ করার কারণে হোক বা যে কারণেই হোক, ওরা কিন্তু বইটা খুলছে, বইটা খুলে যতটুকু যে পড়ছে সেই ততটুকু অল্প হলেও কিন্তু তারা সেই জ্ঞানটা পাচ্ছে, যেটা আগে আমাদের ভয়ের মাধ্যমে ইন্ডিউস করা হতো। সেটা আমার ভালো লাগতো না, কারণ আমার পরীক্ষা মোটামুটি মোটামুটি ভালো ছাত্রী, কিন্তু তবে আমার মনে হয় যে আমার জন্য আগের কারিকুলামটা বেশি কাজে আসেনি যতটা এই কারিকুলামটা কাজে আসবে। তবে আমার মনে হয় ইন্ট্রোভার্ট যারা, তাদের ক্ষেত্রে এটা অনেক সমস্যাজনক হবে, কারণ এখানে যেহেতু পারফরমেন্স বেসড অনেক কিছুই আছে। আসলে আমাদের হয়েছে কি, এতদিন পরীক্ষা দিয়ে এসেছি, সৃজনশীল লিখেছি, সেই কারণে হুট করে যে এই 26 সালের ব্যাচ, 26 না তো 25 সালে এসেছি যেহেতু দিব আমরা, এই 25 সালের ব্যাচে এরকম একটা ঘটনা ঘটবে সেটা কেউ ভাবেনি। যার কারণে সবাই হয়তো বা একটু অবাক হয়েছে এবং একটু আশ্চর্য। এখন হয়তো বা অনেকেই সমালোচনা আলোচনার মাধ্যমে বিষয়টা মেনে নিতে পারছে না, কিন্তু কথা হচ্ছে এটা যেহেতু আছে এটা থাকবেই। এই নর্মাল জিনিসটা অনেকেই বুঝতে পারছে না বলে তারা হয়তো বা এটা নিয়ে ওভার রিয়েক্ট করছে অথবা কোনো রিয়েক্টই করছে না। তো এখন আসি পরীক্ষায়। আমি জানি না, ফেসবুকে অনেকক্ষণ ধরে দেখছি যে অনেকের বিদ্যালয়ে নাকি ফোন নিয়েছে। এটা হয়তো বা কোথাও কোথাও সত্যি, কিন্তু আমার স্কুলের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে আহ, আমাদের স্কুলে ওপেন বুক পরীক্ষা হয়েছে, তো আমাদের বইটা নিয়ে যাওয়ার সুযোগ ছিল। তো এমন সব প্রশ্ন ছিল ওখানে যে যেটা আপনি বই পড়ে লিখতে পারবেন না। তাহলে যদি বই পড়ে যদি সব লেখা থাকতো তাহলে তো বইটা রাখতে দিত না, সবার কাছে একটা বই ধরা দিত। এখন দেখেন পাইলট যারা, তারাও কিন্তু মাঝে মাঝে যদি ভুলে যায় তারা কিন্তু তাদের ম্যানুয়ালটা দেখে নেন। কারণ যদি এমন কোনো ঘটনা ঘটে, আপনার মাথায় তো পাইলট হয়েও সব পড়া থাকবে না। যেমন মেডিকেলে যারা পড়ে, তাদের ডাক্তাররা, তারাও কিন্তু সব জ্ঞান মাথায় নিয়ে ঘোরে না, মাঝে মাঝে তারা রিসার্চ করে তারপরে ওরা আসে। তাই আম সবসময় যে বই বই দেখে লিখছি বলে যে বইয়ের মাধ্যমে সবকিছু হবে এমন তো না। কিন্তু তারপরেও তখন আমাদের মাথায় ওই আলাদা প্রেশারটা থাকে না যে ও আচ্ছা পরীক্ষার জন্য পড়তে হবে। পরীক্ষার জন্য যখন আমরা পড়ি, খালি আমরা পরীক্ষার জন্যই পড়ি, যার কারণে দেখা যায় পরীক্ষার পরে আমার কোনো মেমোরি থাকে না যে বিষয়টা পড়েছি সেটা নিয়ে। যার কারণে আমি এখন ভুলে গেছি যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এ প্লাস বি হোল কিউবের সূত্রের মধ্যে পার্থক্য কি, কারণ আমি শুধু পরীক্ষার জন্য পড়ছিলাম। আর এখন যেটা হচ্ছে যে বইটা আমরা খুলি, বইয়ের সাথে একটু ফ্যামিলিয়ার হই, তো তখন একটা হলেও আমাদের অ্যাটাচমেন্ট হয় বইটার সাথে, সেটা কিছুক্ষণের জন্য হলেও। আর যেহেতু এটা ভয়ের কারণে হয় না বা নির্দিষ্ট কোনো কারণে হয় না, যে কারণে এটা অনেক স্থায়ী হয়। এটা কিন্তু অনেকদিন আগে থেকে, বিশেষ করে ইন্ডিয়ার একটা, আমি টিভিতে টক শো দেখলাম, যেখানে এটা নিয়ে আলোচনা হচ্ছে যে ওপেন বুক এক্সাম ভালো নাকি আগের যে ট্রেডিশনাল পরীক্ষাটা আমরা ভারতীয় উপমহাদেশে দেখে আসছি ওটা ভালো। তো ওদের কথা শুনে আমার যেটা মনে হলো, আহ, এখন যে অবস্থা সেই অবস্থায় যে কেউ তথ্যটা নিতে পারে, সব জায়গা থেকে নিতে পারে, ইন্টারনেট থেকে নিতে পারে, বই থেকে নিতে পারে, কিন্তু তারাই খালি সঠিক তথ্য নিতে পারে যারা জানে যে কিভাবে সেটা বের করে নিতে হয়। তাই আমার মনে হয় সবার কাছে যদি বই ধরাই দেওয়া হয়, সবাই যদি পরীক্ষায় পাশও করে, সবার মেন্টালিটি এক হবে কিনা।
এটা আমার অবশ্য আমার নিজেরও ভয় ছিল যে না আমি তো আহ, সবাই যদি পাশ হয় তাহলে তো আমার মূল্য থাকলো না, শিক্ষার মান তো কমে গেল। কিন্তু পরে আমি ভেবে দেখলাম বেসিক যে জিনিস সেগুলো যদি সবাই জানে, আর যারা কিন্তু আগে ভালো স্টুডেন্ট ছিল তারা কিন্তু এখনো সেই পরিমাণে ভালো স্টুডেন্ট আছে। কারণ আহ, তারা যদি আসলে ভালো স্টুডেন্ট হয় তাদের মাথায় কিন্তু ওই বিষয়টা আছে যে সময়টা ম্যানেজ করে নিতে হবে আমার যেভাবে হোক। আর তারা এখনো ভালো করবে। এখন সবার হাতে বই, সবাই বই দেখে দেখে পরীক্ষা দিলেও এটা তেমন এফেক্ট ফেলবে না, কারণ যারা ভালো তারা জানে যে বইয়ে সবার হাতে ধরাই দিল কোন অংশ বা কোনটা কিভাবে দিলে তো অন্যদের থেকে আরো একাতে যাওয়া যায়। যার কারণে আমার মনে হচ্ছে যে বই খুলে পরীক্ষা দেওয়াটা অতটাও কিন্তু মানে আনকমন না। কারণ আপনি ওয়েস্টার্ন দেশগুলোতে, আবার এখানে এই ওয়েস্টার্ন দেশ বা ইন্ডিয়ার কথা বলে আপনার হয়তো বা খেপে যেতে পারেন যে ওদের সাথে আমাদের তুলনা করলে হবে না, আমাদের দেশ তো অমুক, আমার তো আর তাদের দেশ তো অমুক হ্যান ত্যান এগুলো বললে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একটু পরিবর্তন আনা উচিত ছিল। সেটা এখন ইতিবাচক হবে বা নেতিবাচক হবে বা আমরা কোনভাবে নেবো সেটা পরের ব্যাপার। এখন আমি এতক্ষণ যা বললাম সেটা আমার শিক্ষার্থী হিসেবে এক যে মতামত। এখন আমার মনে হয় বেশিরভাগ আমার যেগুলো সহপাঠী আছে তাদের মধ্যে এই মনোভাবটা নেই যে আচ্ছা বই খুলে পরীক্ষা দিলাম ভালো হয়েছে। আর বিশেষ করে যারা ভালো স্টুডেন্ট তাদের মধ্যে এটা দেখছি যে তারা ভাবতেছে যে তাদের আর মূল্য দেওয়া হবে না। কিন্তু আসলে যদি আমরা লক্ষ্য করি, যারা ভালো তাদেরকে এমসিকিউ দিলেও তারা ভালো পারবে। আবার তাদের যদি সৃজনশীল ঘ লেখা থাকে তাহলেও তারা পারে। আর তাদের যদি বলা হয় যে তোমার নিজের অভিজ্ঞতা থেকে তো রাখো, তারাও পারবে। আসলে প্রশ্নটা কেমন হয়েছিল সেটা তো হয়তো বা অনেকে দেখেছেন, ফেসবুকে ফাঁস হয়ে গেছিল। প্রশ্নটা এরকম হয়েছিল যে তোমার পরিবারের সদস্য নিয়ে লেখো, তোমার পরিবারের সদস্যের সাথে তোমার সহপাঠী সদস্যদের মধ্যে পার্থক্য লেখো। তো এগুলো তো আপনি সরাসরি বই থেকে জীবনেও দিতে পারবেন না। তাই সবারই প্রশ্ন ফাঁস নিয়ে এই জন্যই মনে হয় আমার প্রশ্ন ফাঁস হয়েছে, কারণ প্রশ্ন ফাঁস হইলে উত্তর তো ফাঁস হয় নাই, অথবা হয়েছে কিন্তু প্রশ্ন ফাঁস হইলে ওটা যে নিজের মতো করে লেখা লাগবে ওটা কিন্তু সব টিচাররা লক্ষ্য করবেন যে এটা কি আদৌ আমরা আমার পরিবারের সদস্য তথ্য দিয়ে লিখছি নাকি মাথা ওখানে পামটাম মারাতে চলে আসছে, সেটা তো অবশ্যই দেখবে। যে কারণে আমার মনে হয়েছে যে এখানে এমন এই প্রশ্নটা জুচ্ছ হয়েছে যে এমন যদি হইতো প্রশ্ন যে বইয়ে থেকে তুলে দেওয়া যায় তো তখন আমার হয়তো মন খারাপ হইতো প্রচুর পরিমাণে, কারণ সবাই তো পারতেছে আর আমি যে রাত 10টা থেকে 3টা পর্যন্ত পড়লাম, পরে 2 ঘন্টা ঘুমিয়ে আরো 6 ঘন্টা পরে স্কুলে গেলাম, তারপরে যদি সবাই একই জিনিস সবাই পারে তাহলে আমার হয়তো মন খারাপ থাকতো। কিন্তু প্রশ্নটা হয়েছে এমন যে সবাই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে লিখবে। যে কারণে আমরা যারা একটু বেশি প্রফেশনাল ইয়াপিং করতে পছন্দ করি, খালি কথা বলতে ভালো লাগে বা লিখতে ভালো লাগে, মানে কোনো নির্দিষ্ট বিষয় না কিন্তু তারপর আমরা কথা বলতে থাকি তাদের ক্ষেত্রে এই সুবিধাটা হয়েছে যে আমরা তাহলে মানে অনেক সুযোগ পাই। এমনও আছে অনেকে যে স্কুলে দেখা যায় তাদেরকে চুপচাপ, কিন্তু বাসায় গেলে তাদের কথার ঠেলায় পরিবারের কেউ থাকতে পারে না, তারা এখন সেই সুযোগটা পাইছে যে স্কুলেও তারা এখন কথা বলতে পারবে। আমার মনে হয় আমি আগে যে চুপচাপ ছিলাম প্রাইমারিতে তার থেকে আমার টিন এজে যে কি বলবো এটা গ্রো আপ নাকি, গ্রো আপ না বলতে গেলে আমি আগে তেমন পারফরমেন্স করতাম না ভালো স্কুলে বা কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমি করতাম না। তো এখন অনেকটা করার চেষ্টা করি, সেটার পেছনে আমার মনে হয় আমার বয়স অনুসারে বেশি ভূমিকা আছে। কারণ আগে হয়তো বা কনফিডেন্সের অভাব ছিল, কিন্তু এখন আমি হয়তো বুঝেছি যে কনফিডেন্স যদি আপনার না থাকে, আপনি যদি সামনে যায় নিজে ঢোল না পিটান, না বলেন যে আমি এটা পারি আমি ওটা করি, তাহলে যারা কিছুই পারে না তারা সামনে যাবে আর আপনার থেকে খারাপ কিছু করে ওরা পড়ে যেতে পারে, তখন আপনার খারাপ লাগবে। সেই কারণে এটা কি ভালো না যে আপনি যে আপনার যে গুণটা আছে সেটা প্রকাশ করেন, নিজেকে প্রমাণ করে দেন ওদের কাছে যে না তোদের থেকে আমি একটু বেটার অবস্থানে আছি, কিন্তু এমন না যে তোরা বেটার না, তোরাও ভালো আমিও ভালো সবাই ভালো, কিন্তু কনফিডেন্সটা সবার নেই। বিশেষ করে আমি যেটা দেখছি আমার বেশিরভাগ বান্ধবী যারা আছে তারা কিন্তু চুপচাপ, মানে ওদের কাছে আমি অনেক এক্সট্রোভার্টেড যদিও আমি অতটাও এক্সট্রোভার্টেড না, কিন্তু ওরা যেহেতু আমাকে দেখছে যে আমি কাছে কোনো
কোন সময় যদি স্যার বলে যে এটা নিয়ে কে কিছু বলো, তখন যে আমি হাত তুলি, ওরা এটা দেখে তাদের ধারণা হয়েছে যে আমি হয়তোবা অনেক বেশি কথা জানি, কথা মানে জ্ঞানটা বেশি, এমন ধারণা হয়তোবা অনেকের হয়েছে, কিন্তু আসলে জ্ঞান আর আমাদের আর ওর সমানই, খালি একজন ঢোল বাজায় আমরা প্রচারণা করতেছি, আরেকজন করতে পারতেছে না, অ্যাংজাইটির কারণে হোক বা পাকাপাকির কারণে হোক। এখন আমি এটা ওভারকাম করছি বলে যে ওদের কাছে যে ইজি হবে, যে ওরাও যে একদিনে শিখে যাবে যে কিভাবে কথা বলতে হয় মানুষের সাথে, বইটি পড়লে জানতে পারবেন বা ভিডিওতে দেখলে জানতে পারবেন, 1 মিনিটে শিখে ফেলুন মানুষকে প্রভাবিত করার সূত্র, এমন না। মানুষের টাইম লাগে, আমার ক্ষেত্রে হয়তো বা একটু কম টাইম লাগছে, ওদের ক্ষেত্রে একটু বেশি টাইম লাগবে। এখন এটা আমাদের মেনে নিতে হবে। এই নতুন কারিকুলামে এসে হয়তো যারা যাদের এটা থাকবে, কনফিডেন্সটা থাকবে, তারা হয়তো অনেক ভালো করবে, কিন্তু আমার মনে হয় বেশিরভাগই যদি ভয় পাইতে থাকে এরকম যে সামনে যায় কথা বলবো আমার কেমন হবে, তাহলে এই কারিকুলাম আদৌ কাজে লাগবে না। আসলে এটা কারিকুলাম না, প্রত্যেক জেনারেশনে কিন্তু এমন ঘটনা ঘটছে। সব জেনারেশনে কিন্তু এরকম আছে যাদের, এই যে দেখেন আগে তো সবাই নিউজ পেপার নিয়ে করতো, তারপরে বই টই আসলো, চিঠি আসলো, এখন ইন্টারনেট আসছে, এখন ইন্টারনেটকে সবাই দুষতেছে। আগেও তো মায়েরা সবাই বলতো যে বই পড়া ভালো না, যেমন সক্রেটিসের আমলে তো বই বই যে প্রকাশ করা হয়েছে বা লিখনী যে আবিষ্কার হয়েছে, এটাতে ধারণা করা হয়েছিল যে সবাই তখন লিখে রাখবে, এখন সবার মধ্যে জ্ঞান চর্চা কমে যাবে, কিন্তু সেটা তো হয় নাই। তাই আমরা নতুন অনেক কিছুতে ভয় পাই, নতুন সম্পর্ক করতে ভয় পাই, কারণ আমাদের সবসময় পুরাতন জিনিসের দিকে চোখ পড়ে যে আগে এরকম হয়েছিল, এখন কি হবে। সেটার দিকে না লক্ষ্য রেখে আমাদের উচিত সামনে যাওয়া। সামনে তো এমনিতে যাইতেই হবে, তাই আমাদের এটাতে ভয় পেয়ে কি লাভ। এটা হচ্ছে আমার মনোভাব, কিন্তু আমার বান্ধবীদের মধ্যে দেখছি যে ওরা অনেকে ভাবে যে হয়তো আমি তো জানি, কিন্তু হয়তো বা অন্যরা আমার থেকে বেশি জানে, ওদের সামনে আমি আবার বলবো আবার কি হবে না হবে। আর এটা স্বাভাবিক, বয়সন্ধিকাল এখন ওদের, তাই আমি ওদের তেমন দোষ দিব না, আর দোষ দিয়েও লাভ হবে না। একজন কথা বলতে পারতেছে না, আপনি যে তারা আরো গালায় আরো ইন্টারেস্ট করে দিয়ে আসছেন, তাহলে তো আরো সে আরো কথা বলবে না, সে উল্টা আরো ক্লোজ হয়ে যাবে, আরো নির্লিপ্ত হয়ে থাকতে পারছে। এটা হয়তো অনেক টিচাররা বুঝছেন না। আমি নাম না উল্লেখ করে আমাদের স্কুলের একজন টিচারের কথা বলি। এমনি যদি কোনো আমার সহপাঠী থাকে, তাহলে তারা যদি শুনে, তারা অবশ্যই ওই টিচারকে চিনতে পারবে। আর যদি আমার সেই টিচারই কোনোদিন এই ভিডিওটা দেখে বা শোনে, তাহলে তার কাছে আমি ক্ষমা চাই, কিন্তু আপনার শিক্ষকতার তেমন গুণ নাই। ওই টিচার করে কি, প্রতিদিন ক্লাসে আসে, বসে, তারপর কিছুক্ষণ বলেন যে নতুন কারিকুলাম ভালো না, তারপর চলে যান। তো এটা হয়েছে কি, উনি উনি আমার মনে হয় উনি আসলে শিখাতে পারতেছেন না, কারণ তিনি বিজ্ঞান, আচ্ছা আমি ভুল করে ইনফরমেশন বলে দিলাম, কিন্তু তিনি আমাদের বিজ্ঞান ক্লাস নেন, কিন্তু প্রায় তিনি আসে আমাদেরকে সমাস বোঝান, তারপর বলেন যে তোমরা তো জানো না যে এটা কত কোন কারকে কততম বহুপতি, বহুপতি বলতেছি বিভক্তি, তোমাদের তো এগুলা নিয়ে মেইন জ্ঞান নাই। আসলে আপনার তো কাজ আমাকে বিজ্ঞান পড়ানো, বিজ্ঞান না পড়ে আপনি আমাদেরকে ইংরেজি বাংলা কেন শেখাচ্ছেন, সেটা তো আমি বুঝতে পারছি, আপনি অলস আর আপনি চাচ্ছেন না যে অন্য কিছু পড়ানো হোক। যাই হোক, আপনার বিরুদ্ধে আমি অতটা কঠিনভাবে বলতে যাচ্ছি না, কিন্তু তারপরেও আমার মনে হয় আপনার যদি অন্য কোনো সমস্যার কারণে পড়াতে সমস্যা হয়ে থাকে, আপনি আপনি হেল্প নেন, কিন্তু তারপরেও এরকম করেন না। আর আমাদের ক্লাসের সবাই একটু বেশি ভদ্র, তাই স্যার আসে অনুমতি নিলে, যখন অনুমতি নেন যে তোমাদেরকে একটা গল্প বলি বা তোমাদেরকে অমুক কথা বলি, তখন কেউ না পারে না, সবাই বলে হ্যাঁ স্যার, জি স্যার বলেন, অসুবিধা নেই স্যার আপনি বলেন, হ্যাঁ স্যার আজকে না হয় না পড়ি স্যার, হ্যাঁ অসুবিধা নেই। এরকম বেশি পিপল প্লিজিং মনোভাব আমাদের মাঝে, সেই কারণে আমরা ওই স্যারের গল্প শুনতে শুনতে থাকি, কিন্তু পরে আবার নিজেরাই ওই স্যারের নামে কুটনামি করি, যেটা আমি বেশি দেখছি। আমার মনে হয় স্যারকে কনফার্ম করা উচিত এটা নিয়ে, যে আপনি
আপনি যদি না পড়াইতে পারেন তাহলে পড়ান না, অসুবিধা নাই, কিন্তু হুদায় আপনি ইয়াপিং করেন না, কারণ আমি একজন ইয়াপার। তাই আচ্ছা, ইয়াপিং কি বেশি বুঝতে অসুবিধা হচ্ছে? আসলে ইয়াপ, ইয়াপ থেকে ইয়াপিং, জেনজির যে স্ল্যাং, ইয়াপিং মানে হচ্ছে, আচ্ছা, যে যারা র্যাপ করে তারা র্যাপার হয়, যেমন যারা বেশি কথা বলে তারা ইয়াপার, প্রফেশনাল ইয়াপার। আমি তেমন একজন প্রফেশনাল ইয়াপার। আর মানে ছোটবেলায় ছিলাম, এখন তেমন কথা বলি না, কিন্তু আমার মনে হচ্ছে যে এখন যদি আমি কথা বলার প্র্যাকটিস আবার চালাই যাই, অনেকেই হয়তো বা পড়বে। যাই হোক, তো জাহাঙ্গীর সম্রাট, জাহাঙ্গীরের কথা আমার জানি হুট করে মাথায় আসলো, এটা কেন হলো জানি না। তবে এটা আমার মুঘল সাম্রাজ্যের দিকে যায়, তখন তো তেমন কোনো বিদ্যালয় ছিল না। নালন্দা বিশ্ববিদ্যালয় কি তখন ছিল? না মনে হয়, ততদিনে হয়তো ওটা ধ্বংস হয়ে গেছিল। যাই হোক, তো জাহাঙ্গীর কার বাপ? জাহাঙ্গীর শাহজাহানের বাপ না? আচ্ছা, যাই হোক, মুঘল সাম্রাজ্য নিয়ে আজকে বন্ধ থাক, আজকে আমি ওটা তেমন কোনো পড়া করিনি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নতুন কারিকুলামের নতুন পরীক্ষা, ওপেন বুক পলিসি। তো এটা আমার বেশি ভালোই লাগছে যে নতুন নতুন জিনিস ট্রাই করা উচিত, পরে তাহলে অন্তত দেখা যাবে যে এটা আসলে কাজ করে কিনা। কিন্তু অনেকের মধ্যে যেটা নিয়ে আক্রোশ আছে সেটা হচ্ছে আমাদের এই ব্যাচটাকে গিনিপিগ বানাচ্ছে সবাই। সবাই এখানে এটা এক্সপেরিমেন্টাল বইটই দিয়ে একেবারে অবস্থা খারাপ, কারণ আমি নিজেও বইটা দেখছি। আমি এখানে পাম টাম দিব না, বইয়ের কোয়ালিটি এত খারাপ, বিশেষ করে আঠাটা এত বাজে। বইটা হাতে নিছি এখন 6 মাস হচ্ছে, বইয়ের মলা খুলে টুলে মানে অবস্থা খারাপ, বইয়ের কোয়ালিটি আসলেই খারাপ। এর আগের বারে যে বইটা পাইছিলাম সেটা আবার নিউজ প্রিন্টের ব্যাপারে ছিল। এবারে যে নতুন করে বই, এটারও বাইন্ডিং একদম ভালো না। আর আমি এটা নিয়ে বেশি অভিযোগ করে লাভ নাই, কারণ সবাই এখন বলবে যে এটা তো বিনামূল্যে পাইছে, ফ্রি এর জিনিস এরকমই হয়। যাই হোক, বইয়ের বাইন্ডিং বাদ দিয়েও যে বইটা সবার কাছে যাবে, ক্লাস 9 এর শিক্ষার্থীদের কাছে, সেই বইয়ে অনেক ভুল আছে, যেটা হয়তো বা গ্রামের অনেকগুলো স্কুলে অনেকে ঠিক করে দিবে না। হয়তো কিছু প্রাইভেট স্কুলে এটা সিরিয়াসলি দেখা হবে, তখন সবাইকে দেখায় ওটা ঠিক করা হবে, কিন্তু অনেক স্কুলে কিন্তু এটা সম্পর্কে টিচাররা কাউকে জানাবে না, যে যার কারণে সবাই যে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দিতে দিচ্ছে, এটা তো বেশিরভাগ শিক্ষার্থী বুঝতে পারবে না যে আমি ভুল ভুল শিখতেছি। যাই হোক, আর এটা নিয়ে কথা না বাড়াই, আশা করি অনেকেই অ্যাটলিস্ট নতুন যে কারিকুলাম এটা চলুক, দেখি। তবে আমার মনে হয় আমাদের যে এসএসসি বা ভর্তি যুদ্ধের সময় যে কাহিনীটা হবে সেটা একটু বেশি কেমন জানি হবে। অবশ্যই এটা আমি মেনে নিচ্ছি, কারণ 2020 সালে যখন পিএসসির কথাটা হয় তখন আমি পিএসসি দেওয়ার মুডে ছিলাম। মানে সবাই বলতেছিল যে পিএসসি হবে, আবার অনেকে বলতেছিল হবে না। তখন আবার করোনা, সেই কারণে অনেক বিভ্রান্তির মধ্যে ছিলাম। তাই আমি ভাবে নিয়েছিলাম যে সবকিছুই এরকম অনিশ্চিত। এর আগে ক্লাস 5 এর আগে, করোনার আগে আমি কখনোই ভাবি নাই যে না, লাইফে অনিশ্চয়তা আছে, পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে অনিশ্চিত থাকা লাগে, অনেকের সেশন জট আছে কিনা এটা নিয়েও অনেকে অনিশ্চয়তা লাগে। এটা আমি ভাবতাম না। আমি ভাবতাম ও আচ্ছা, ডিসেম্বর মাসে প্রত্যেকবার পরীক্ষা হবে, জুন ডিসেম্বরে পরীক্ষা হয়, সবসময় হবে। তো করোনা এই ধারণাটাকে অনেক চেঞ্জ করে দিচ্ছে। তারপর পিএসসি হইল না, জিএসসিটা ততদিনে বাদ দিল। তারপর এখন আমাদের সামনের বছর যে এসএসসি হওয়ার কথা সেটা এখন কিভাবে হবে জানি না। তবে আমি আশাবাদী যেটাও সহজে হবে, যাতে সবাই অন্তত পাস করতে পারে। এখন সামনে দেখা যাক কি হয় সামনে। তারপরে আরো আসলে জীবনটাই তো অনিশ্চিত, সেখানে নতুন কারিকুলাম, আমাদের স্কুল লাইফ, এগুলো নিয়ে অনিশ্চয়তা থাকা স্বাভাবিক। আশা করি যদি কেউ শুনে থাকেন, আপনি যদি কোনো বিষয় নিয়ে অনিশ্চয়তা ভুগে থাকেন, তাহলে একটু রিলেট করতে পারবেন। তো আজকে আমি অনেক কিছু নিয়ে কথা বললাম, আমি জানি না এত বেশি কি নিয়ে কথা বলছি, আর হয়তো অনেক ভুলভ্রান্তি আছে। আমার ভয়েস হয়তো শোনা যাচ্ছে, আমরা হয়তো আমি পুরোটা রেকর্ড করার পর দেখবো যে আমি রেকর্ড বাটনে ক্লিক করা ভুলে গেছি। তাই